দেশে আরও 790 জনের শরীরে করোনা শনাক্ত, আক্রান্তের সংখ্যা 11,719। 24 ঘন্টায় 3 জন সহ মোট মৃত্যু 186। করোনা আক্রান্তদের শরীরে তৈরি অ্যান্টিবডিতে সুস্থ হচ্ছেন অনেকেই, আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণ ও বিনিয়োগ সুবিধা পেতে সাহায্য করবে বিসিসিআই, প্রণোদনা প্রক্রিয়া সহজ করার পরামর্শ ব্যবসায়ীদের। বৃহস্পতিবার জোহর থেকে মসজিদে মসজিদে 5 ওয়াক্ত নামাজ ও তারাবি, সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। সাথে আছে আমি নুসরাত জাহান মুন। শিরোনাম শুনছিলেন, বিস্তারিত সংবাদে যাচ্ছি। প্রতিদিনই ভাঙছে করোনা শনাক্তের রেকর্ড। দেশে 24 ঘন্টায় আরও 790 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এটি এখন পর্যন্ত একদিনের সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 11,719 জনে। এছাড়া দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হল 186 জনের। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 6,771টি। এর মধ্যে পরীক্ষা হয়েছে 6,241টি, যা গত দিনের তুলনায় 9.28% বেশি। এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 99,646টি। যা নমুনা 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে তার মধ্যে শনাক্ত হয়েছে 790 জন। এবং এ পর্যন্ত শনাক্ত ব্যক্তি 99,646 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3 জনের এবং এ পর্যন্ত 186 জন। যদিও এখনও আবিষ্কার হয়নি করোনা ভাইরাসের কোনো কার্যকরী প্রতিষেধক, তবুও সেরে উঠছেন অধিকাংশ আক্রান্ত ব্যক্তি। কারণ শরীর নিজেই সারিয়ে ফেলছে নিজেকে, যা অনেকটা আশার কথা বলছেন বিশেষজ্ঞরা। শরীর সারিয়ে তোলা সেই অ্যান্টিবডির আরও তথ্য মোবালিক কর্মীর রিপোর্টে। নেই প্রতিষেধক, তাই বলে কি করোনা আক্রান্তরা সেরে উঠছেন না? উঠছেন, যার সংখ্যাও নেহাতি কম নয়। কিন্তু কিভাবে? যুক্তরাজ্যের এক গবেষণায় উঠে এসেছে এটি হয়েছে নতুন অ্যান্টিবডির জন্য, যা আক্রান্তদের অধিকাংশের দেহেই তৈরি হয়েছে। তবে এই অ্যান্টিবডি তাদের ইমিউনিটি দিচ্ছে কিনা, কাঙ্ক্ষিত সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। মানবদেহে বাইরে থেকে কোনো রোগ জীবাণু বা ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকলে প্রাকৃতিকভাবেই দেহে নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। এক পর্যায়ে তৈরি হয় অ্যান্টিবডি, যা বাইরে থেকে আসা জীবাণু বা প্যাথোজেনের বিরুদ্ধে লড়াই শুরু করে। এছাড়া অ্যান্টিবডি ওই ভাইরাসকে নিজস্ব স্মৃতিতে সংরক্ষণ করে, ফলে আবারও ওই একই ভাইরাসের আক্রমণ হলে অ্যান্টিবডি সহজেই ভাইরাসকে ধ্বংস করে ফেলতে পারে। করোনা ভাইরাসের কোনো ওষুধ কিংবা টিকা না থাকায় এখনও সংক্রমণ এড়িয়ে থাকায় বাঁচার একমাত্র পথ। টিকা আবিষ্কারে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা জোরে সোরে নামলেও তা আসতে অন্তত 18 মাস সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। এই নৈরাশ্যের মধ্যেই মানুষের শরীরে প্রাকৃতিক রোগ প্রতিরোধ ব্যবস্থায় ভাইরাস ঠেকানোর জন্য তৈরি হবে বলে আশা করছেন অনেকে। মোবাল্লিক করিম, মাই টিভি। এবার করোনায় করণীয়। এবার করোনা আক্রান্ত একজন চিকিৎসকের সুস্থ হওয়ার গল্প। টানা 21 দিন কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন রাজধানীর ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই চিকিৎসকের সুস্থ হওয়ার এবং 21 দিনের অভিজ্ঞতার গল্প শোনাচ্ছেন সাইদুর রহমান আবির। করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকেই একের পর এক আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা। বর্তমানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর করোনা ভাইরাসে আক্রান্তের তালিকা দীর্ঘ হয়ে উঠছে প্রতিনিয়ত। এবার জানাতে চাই করোনাজয়ী এক চিকিৎসকের গল্প। রাজধানীর ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর। জানতে চাই আক্রান্ত হওয়া এবং পরবর্তী করণীয় বিষয়। 18 তারিখে আমি একজন পেশেন্ট ডিল করেছিলাম আর কি।
ওই পেশেন্টের পরবর্তী 20 তারিখ কোভিড-19 পজিটিভ আসে আর কি। তো 20 তারিখ রাতে আমার জ্বর আসে, টেস্ট করি এবং ভাই আমাকে ওই দিন সন্ধ্যার দিকেই রেজাল্টটা জানায় আর কি। তো রেজাল্ট তখন জানায়, যেহেতু একটু ঘাবড়ে গিয়েছিলাম ঠিক আছে, কিন্তু এই পরের দিন সন্ধ্যার দিকে আমার শ্বাসকষ্ট শুরু হয়। হসপিটালে যোগাযোগ করে আমার জন্য অ্যাম্বুলেন্স পাঠায় আর কি। আমি চিকিৎসা নিয়েছি কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে। কতদিন ছিল ওখানে 21 দিন ছিলাম। চিকিৎসায় 21 দিনের ওষুধ সেবন এবং খাবারের বিষয়ে জানান তিনি। প্রথম দিন আমার অক্সিজেন প্রয়োজন ছিল, মানে আমার কাছে মনে হয় যে অক্সিজেন না পেলে হয়তো কী হতো আল্লাহ জানি না, কিন্তু অক্সিজেন দেওয়াতেই আমি আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে দিচ্ছি, আমার কাছে মনে হয়েছে আর কি। বিশেষ করে অ্যাম্বুলেন্সে যখন উঠি, অ্যাম্বুলেন্সে কিছু দূর যাওয়ার পরে আমার শ্বাসকষ্ট খুব সিভিয়ার আগে ধারণ করে। তখন অ্যাম্বুলেন্সে যিনি ছিলেন ড্রাইভার সাহেব, ওনাকে বলে যে ভাই গাড়িটা একটু থামান, আমার অক্সিজেন লাগবে। তো উনি আমাকে অক্সিজেন দিয়ে দেয়। ওনারা যেটা দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, কিছু আপনার ঠান্ডা কাশির জন্য ওষুধ দিয়েছেন। আর আমরা সাধারণত এগুলো ছাড়াও যে গরম পানির কথা বলছি, এগুলো গরম পানি খেয়েছি, প্লাস গরম পানি দিয়ে গার্গল করা, গরম পানির যে স্টিম ইনহেলেশন ওটা নেওয়া, আদা লেবু দিয়ে রং চা খাওয়া, এগুলো করেছি আমি। কোন পর্যায়ে কতবার পরীক্ষার পর নিশ্চিত হলেন তিনি করোনা মুক্ত? টোটাল 7 বার টেস্ট করেছেন আর কি। 7 বারের মধ্যে হসপিটালে যখন ছিলাম 6 বার টেস্ট করা হয়েছিল, 6 বারের মধ্যে লাস্ট 2টা নেগেটিভ ছিল, আর বাসায় আসার পরে আরেকটা টেস্ট করেছি, তো 3টে টেস্ট নেগেটিভ ছিল। তবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া রোগীদের প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি তা পাল্টানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান করোনাজয়ী চিকিৎসক আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর। আমরা করোনা আক্রান্ত হলে মানুষজনকে দেখছি যে অনেকেই বিশেষ করে যে বাসায় থাকছে, বাসার মালিক তাদেরকে বাসা থেকে বের করে দিতে চাচ্ছে, বা আশপাশের লোকজন ভয় পাচ্ছে, একঘরে করে দিচ্ছে। মানে আক্রান্ত লোককে এমনভাবে মনোভাব দেখাতে হবে যে সে আপনারই আপনজন। তো আমি হাসপাতালে যখন ছিলাম তখন দেখলাম যে এরকমই একজন মা ভর্তি ছিল, মায়ের জন্য ছেলে করোনা নেগেটিভ, কিন্তু হ্যাঁ সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মায়ের জন্য হাসপাতালে ফুল টাইম ছিল। আর একজন বৃদ্ধ ডক্টর ছিলেন, অবশ্য স্যারের বয়স বেশি ছিল, স্যারের মেয়ে স্যারের সাথে ছিল। দেশের মানুষের অসচেতনতা দেখে একজন চিকিৎসক হিসেবে তিনি উদ্বিগ্ন বলে মন্তব্য করেন। করোনা মোকাবেলায় সকলের মধ্যে সচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। সবাই মুখে আছে, কিন্তু যেটা আমার কাজ করা দরকার সেটা অ্যাকচুয়ালি হচ্ছে না। সাইদুর রহমান, আবির, মাই টিভি, ঢাকা। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প প্রতিষ্ঠানের ঋণ এবং বিনিয়োগ সুবিধা পেতে সাহায্য করবে বিসিসিআই। এ বিষয়ে সার্বক্ষণিক তদারকির আশ্বাস দিয়েছেন সংগঠনটির সভাপতি শেখ ফজলে ফাহিম। এফবিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত অনলাইন বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় প্রণোদনা পাওয়ার প্রক্রিয়া আরও সহজতর করার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। রাকিব হাসানের রিপোর্ট। 2% সার্ভিস চার্জ। কোভিড-19 পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতির উপর সম্ভাব্য প্রভাব মোকাবেলায় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্যাকেজের আওতায় রয়েছে 4 কোটি মানুষকে খাদ্য সহযোগিতা, ইনফরমাল সেক্টরে কর্মকর্তাদের আর্থিক সহযোগিতায় 700 কোটি টাকা, এসএমই শিল্পের 20,000 কোটি, বৃহৎ শিল্পে 30,000 কোটি, রপ্তানি শিল্পে 5,000 কোটি, কৃষি খাতে 5,000 কোটি টাকা। তাদের যদি কোনো বাধা এসে থাকে বা কোনো সমস্যা এসে থাকে, SMU should also try to help that company whether it's big or small. এটুকুই আমার থেকে ইন্টারভেনশন ছিল। প্রণোদনা সংক্রান্ত বিধিবিধানগুলো সহজতর ও সঠিক সংজ্ঞায়িত করে সার্কুলার সংশোধনের অনুরোধ জানান এফবিসিসিআই। ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ শিল্পে ঘোষিত প্রণোদনা প্যাকেজের সঠিক বাস্তবায়নের লক্ষ্যে এফবিসিসিআই আয়োজিত অনলাইন আলোচনায় যোগ দেন ব্যবসায়ীরা। যে সমস্যাগুলি ব্যাংকাররা বলেছে, এটা আজকের সমস্যা, এটা চলমান, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আসলে এটাকে সহজ করতে হবে। সহজ মানে তারা তো ওই মর্গেজও বুঝে না, তারা ওই আপনার যে সকল ক্লজগুলি আমাদের সার্কুলারের মধ্যে আছে, যে অডিটেড ব্যালেন্স শিট দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে। এই যে খুব রিসেন্টলি যে ডিসিশনটা এসছে যে 2 মাসের ইন্টারেস্ট ব্লক করা হবে, তো এইটা কিন্তু ব্যাংকের ওভারঅল ফাইন্যান্সিয়াল স্ট্রেংথের উপর এবং প্রফিটেবিলিটির উপর ইম্প্যাক্ট করবে। সকল স্টেক হোল্ডার ও গ্রাহকবৃন্দ যাতে ন্যূনতম সময়সীমার মধ্যে এই তহবিল পেতে পারে সেজন্য কার্যক্রম গ্রহণের পরামর্শ দেন তারা। এসএমইদেরকে এবারে আলাদাভাবে ট্রিট করার জন্যই সেপারেট প্যাকেজ আমরা উল্লেখ করেছি। যদি আমাদের রেগুলেটররা, পলিসি মেকাররা প্রথমেই যদি একটু বসে আলাপ করে নিতে, সবাই আন্তরিকতা নিয়ে দেশের জন্য এবং এই একটা মুহূর্তে, এই যে ক্রাইসিস মুহূর্তে
আমরা সবাই এটা সমাধানের জন্য চেষ্টা করব। কিভাবে কোন জায়গা থেকে সহযোগিতা করা যায় সেটা আমাদেরকে করতে হবে এবং সেটা করার জন্য আমরা প্রস্তুত আছি। আপনারা আমাদেরকে বলুন কি করতে হবে, কোথায় কি করতে হবে, আমরা করব। বর্তমান সমস্যাটিকে মানবিক দিক থেকে দেখার আহ্বান জানিয়ে কোভিড-19 পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় সার্বিক কর্মকাণ্ডের সমন্বয়ের লক্ষ্যে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দেন শেখ ফজলে ফাহিম। এই পরিস্থিতি মোকাবেলায় অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইত্যাদি এবং এফবিসিসিআই এর সমন্বয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা যেতে পারে সার্বিক কর্মকাণ্ড সমন্বয়ের জন্য। আমাদের যে স্টিমুলাস প্যাকেজগুলো এসছে সেটা যে সার্কুলারগুলো অ্যামেন্ডেড হচ্ছে, এটা একটা চলমান প্রক্রিয়া এবং এখানে আমরা বাস্তবায়নে যখন যে সমস্যাগুলো দেখছি অথবা অনুধাবন করছি ওগুলো আমরা সেইভাবে যোগাযোগ করে সঠিক করার চেষ্টা করছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা আজ। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বৌদ্ধিক জ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই তিন ঘটনার স্মৃতি বিজড়িত বৌদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা অভিনন্দন জানান। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এবার এই উৎসবটি অনাড়ম্বরভাবে উদযাপন করা হচ্ছে। বৃহস্পতিবার জোহর থেকে মসজিদে মসজিদে 5 ওয়াক্ত নামাজ ও তারাবি পড়া যাবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এর আগে গত 6 এপ্রিল ধর্ম মন্ত্রণালয় জরুরি বিজ্ঞপ্তি জারি করার পর বিকেল থেকে মসজিদে মাইকে মুসল্লিদের মসজিদে না এসে বাসায় নামাজ পড়তে বলা হয়। মুসল্লিদের বাসায় নামাজ পড়ার সরকারি সিদ্ধান্তের পর আইনশৃঙ্খলা বাহিনী মসজিদে মসজিদে গিয়ে ইমাম, খতিব ও মসজিদ কমিটির সদস্যদের এই নির্দেশনার কথা জানান। বৈশ্বিক দুর্যোগ করোনাকালেও বিএনপি নেতিবাচক রাজনীতির বৃত্তে আটকে আছে, এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই সময় সকলকে একসাথে কাজ করা উচিত। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সাংবাদিকদের করোনা পরীক্ষা করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আলাদা বুথ তৈরি করা হবে। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। সরকারি বাসভবনে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের উদ্দেশ্যে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনা ভাইরাস মোকাবেলা নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দেন তিনি। আমি মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আজ আমাদের চেয়েও পৃথিবীর অন্যান্য দেশে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে করোনা। এসব দেশের কোনো একটি কি আপনি দেখাতে পারবেন যে দেশে সকল রাজনৈতিক দলগুলো নিয়ে টাস্ক ফোর্স গঠিত হয়েছে? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ যেসব দেশে টাস্ক ফোর্স হয়েছে সেগুলো চিকিৎসা তথা ভ্যাকসিন রিলেটেড, এটা রাজনৈতিক কোনো টাস্ক ফোর্স নয়। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাংবাদিকদের করোনা পরীক্ষার জন্য তার উদ্যোগের কথা তুলে ধরেন তথ্যমন্ত্রী। এই ক্রান্তিকালে সাংবাদিক ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুরা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছেন। সব কিছু লকডাউন হলেও সাংবাদিকদের কাজকর্ম লকডাউন হয়নি। তারা কাজ করছেন এবং সংবাদ পরিবেশন করছেন। সেই কারণে ইতিমধ্যে 60 জনের বেশি সাংবাদিক ভাই বোন আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে আশা জাগা নিয়ে সংবাদ তৈরি করার আহ্বান জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজকে করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করার জন্য আমরা হুন্য হয়ে চেষ্টা করছি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। করোনা ভাইরাসের আতঙ্কে এখন অনেকে বাড়িতে এসি পর্যন্ত ব্যবহার করছেন না, কিন্তু প্রচণ্ড গরমে ঘেমে তারা আবার আক্রান্ত হচ্ছেন সর্দি কাশিতে। অন্যদিকে অফিসগুলোতে এসি না চালিয়ে উপায় নেই। বিদ্যমান পরিস্থিতিতে ঠিক কত তাপমাত্রায় বাড়িতে কিংবা অফিসে এসি চালানো উচিত, সেই প্রশ্ন এখন মুখ্য হয়ে উঠেছে। আমিনুল মজলিসের বিশেষ রিপোর্টে বিস্তারিত। করোনা আতঙ্ক থেকে বাঁচতে পরিচ্ছন্নতার পাশাপাশি বিশ্বব্যাপী নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। এরই অংশ হিসেবে বাসাবাড়িতে এমনকি অফিসেও এসি বন্ধ রাখছেন অনেকেই, কিন্তু দীর্ঘদিনের অভ্যস্ততায় তৈরি হচ্ছে নানা বিপত্তি। এসি চললে করোনা আতঙ্ক, আর বন্ধ করলে ভ্যাপসা গরমে সর্দি কাশি
কিংবা অস্বস্তি। এমনই এক উভয় সংকট পরিস্থিতিতে ইন্ডিয়ান সোসাইটি অফ হিটিং, রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ার কন্ডিশন ইঞ্জিনিয়ার্সের গবেষণা বলছে 24 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংক্রমণ হয় সবচেয়ে কম। তাই এসি চালানোর ক্ষেত্রে এই তাপমাত্রা বজায় রাখার পরামর্শ তাদের। तो ये जो धारणा है, ये जो एक रूमर फैल रही है कि एसी की वजह से एक्चुअली कोरोना वायरस फैल सकता है, क्योंकि एसी बाहर से हवा लेते हैं, एसी बाहर से कोई हवा नहीं लेता है। আর বিশেষজ্ঞদের মতে এসি চলাকালীন জানালা কিছুটা সময় খুলে রাখা উচিত, কারণ জানালা দরজা বন্ধ করে এসি চালালে বাইরে যেতে পারে না ঘরের ভেতরকার জীবাণু। আর শুষ্ক আবহাওয়ার ক্ষেত্রে আর্দ্রতা যেন কখনোই 40% নিচে না নামে। যদি আর্দ্রতা 40% নিচে নেমে যায় তবে একটি পাত্রে গরম পানি রেখে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়াতে হবে। বিশেষজ্ঞরা বলছেন কোনো জায়গা পুরোপুরি বদ্ধ রাখা যাবে না, প্রয়োজনে সংযোজন করতে হবে একজস্ট ফ্যান। তাই দীর্ঘদিন পর অফিস কিংবা বিপণী বিতান খোলার আগে দরজা জানালা খুলে ঠিক করে নিতে হবে এয়ার সার্কুলেশন। আমিনুল মজলিস, মাই টিভি। পৃথিবীতে যখন করোনার কারণে চলছে মৃত্যুর তাণ্ডব, এমন দুঃসময় এলো একটি সুখবর, আর তা হলো পৃথিবীর ওজোন স্তরের বিশাল ক্ষত থেকে সেরে উঠেছে বিশ্ব। এতদিন ওজোন স্তরের বিরাট এই ক্ষত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল বিজ্ঞানীদের। মার্জিয়া মান্নানের রিপোর্ট। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে লকডাউনের সুফল দেখা দিয়েছে এরই মধ্যে। মানুষের তৈরি দূষণ কমার সঙ্গে সঙ্গেই জলবায়ুতে ঘটেছে আশ্চর্য পরিবর্তন। নিজে থেকেই ধীরে ধীরে সেরে উঠেছে পৃথিবীর ওজোন স্তরের ক্ষত। এখন আর কোনো ক্ষত নেই ওজোন স্তরে। জাতিসংঘের আবহাওয়া দপ্তর WMO তরফে এমনটাই জানানো হয়েছে। পৃথিবীর বায়ুমণ্ডলের উপরিভাগে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের পাতলা চাদর আসলে পৃথিবীর এক শক্তিশালী বর্ম। কিন্তু মানুষের তৈরি দূষণ জলবায়ুতে এমন বদল আনছে যে ওজনের সেই চাদর পড়েছে ক্ষতির মুখে। এতদিন ওজোন স্তরের এই বিরাট ক্ষত হাড় হিম করে দিয়েছিল বিজ্ঞানীদের। উত্তর গোলার্ধের ওপরের ওজোন স্তরের প্রায় 10 লক্ষ বর্গ কিলোমিটারের ক্ষতের কারণে পৃথিবীতে কি মহাসংকট নেমে আসতে চলেছে সে নিয়ে আতঙ্কিত ছিল বিজ্ঞানী মহল। ওজোন স্তরের বেহাল অবস্থার জন্য দায়ী ক্লোরোফ্লোরোকার্বন, ব্রোমিন, ক্লোরিন গ্যাস, মিথাইল ক্লোরোফর্ম, মিথাইল ব্রোমাইড ইত্যাদির উৎপাদন ও ব্যবহার। গত কয়েক দশকে বাতাসে এই সব গ্যাসের পরিমাণ বেড়েছে, ফলে বেড়েছে ওজোন স্তরের ছিদ্র। বিজ্ঞানীরা বলছেন, মানুষ ঘরে থাকায় জৈব ও রাসায়নিক দূষণের দাপট কমায় ক্লোরোফ্লোরোকার্বন কম নির্গত হচ্ছে বাতাসে, যার প্রভাব পড়েছে জলবায়ুতে। ফলে ধীরে ধীরে সেরে উঠেছে ওজোন স্তরের ক্ষত। কথায় বলে, পৃথিবী তার নিজের রক্ষার উপায় নিজেই খুঁজে নিতে পারে। বাস্তবেও হয়েছে তাই। তারই প্রমাণ এই মহামারী। মানুষ আজ ঘরবন্দি, আর প্রকৃতি সারিয়ে নিচ্ছে তার অসুখ। মার্জিয়া মান্নান, মাই টিভি। নেত্রকোনায় এবছর ধানের বাম্পার ফলন হলেও প্রভাবশালী ফরিয়া ও দালাল চক্রের কারণে সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পারছেন না, এমন অভিযোগ প্রান্তিক কৃষকদের। অভিযোগ রয়েছে কৃষক বাছাইয়ে ভুয়া লটারির। যদিও খাদ্য অফিস বলছে কেউ অনিয়ম করলে নেওয়া হবে ব্যবস্থা। নেত্রকোনা প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শিউলি রোজা। কৃষক বাঁচাতে ন্যায্য মূল্য নিশ্চিত করতে চলতি বড় মৌসুমে মন প্রতি 1040 টাকা দরে কৃষকদের কাছ থেকে সরাসরি 8 লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নেয় সরকার। সে মোতাবেক দেশের অন্যান্য স্থানের মতো নেত্রকোনা খাদ্য গুদামেও শুরু হয়েছে ধান কেনা। তবে কার্যক্রমের শুরুতেই কৃষক বাছাইয়ের লটারি নিয়ে উঠছে অভিযোগ। চাষিরা বলছেন, এতে বঞ্চিত হচ্ছে প্রকৃত কৃষক। কৃষক প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হয়। এটা এক শ্রেণীর মুনাফাখোর ব্যবসায়ী, ট্রাউট শ্রেণীর মানুষ সেটা সুফল ভোগ করে। সরকার 1040 টাকা মন ধানের দাম দিছে, আমরা সেই মূল্য পাইতেছি না। আমরা বলে তোমরা নাম নাই, তোমরা ধান নিবা কোনতে? কিছু দালাল আছে, মিল ভাটিরা, এর মধ্যে ধান নিতেছে আমরা কাছ থেকে। লটারির মাধ্যমে যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটে নিয়ে ঢুকায় কিছু ঘুষ গাছ দিলে হেরা দেওয়া লাগে। 600 টাকা
550 এমন ধরে ধান বিক্রি হইতে হয়, আমরা দাম পাইতেছি না। ন্যায্য মূল্য না পেলে চাষিরা আগ্রহ হারিয়ে ফেলবেন বলছেন অনেকেই। দাম পাই না, আমরা এই টাকায় লিয়ে জায়গা বুঝছেন, টাকা আমরা এর তো সরকার তো বেশি দাম দিচ্ছে, সরকারের দাম আমরা পাই না। আমরা যে অত তেল ডিজেল অনেক সার অনেক পয়সা খরচ করি, কিন্তু আমরা পয়সা পাই না। লাস্টে এই যে গৃহস্থী করতেছি 500 এমন 300 এমন। যদি দান দিলে যেগুলো না বেচতে পারি, তাই আমরা সামনে এই বুড়ো মৌসুমে তো আমরা দান করার এটা ইচ্ছা, মানে উৎসাহটা থাকবে না। প্রশাসন যাতে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কিনতে উদ্বুদ্ধ হয়। আর দালাল ও ফরিয়াদের সিন্ডিকেট ভাঙা না গেলে কৃষকদের ভাগ্য উন্নয়ন হবে না বলছে কৃষক লীগ। উৎপাদিত ধানের যে দাম এই আমরা পাই না, আমরা 550 টাকা 600 দিয়ে বিক্রি করতে হয়, এবং দুর্নীতিবাজরা আজকে ধান চাল ক্রয় কমিটির সদস্য থাকার কারণে, অব্যবস্থাপনার কারণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত কার্যকর হয় না। যদিও জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছে তালিকাভুক্ত নয় এমন কৃষকও যদি ধান নিয়ে খাদ্য গুদামে আসেন তাহলে তাদের ধানও কেনা হবে, বরদাস্ত করা হবে না কোনো অনিয়ম। যদি কোনো কৃষক দিতে চান আমাদের গুদামের ধান, আমরা কৃষক ভাইকে সর্বোচ্চ সহযোগিতা করব। ইতিমধ্যে আমাদের খাদ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয় থেকে আমি নির্দেশ পেয়েছি যে এই কৃষক আমাদের গুদাম প্রাঙ্গণে আসবেন ধান নিয়ে, আমরা তাকে সহযোগিতা করে তার ধানগুলো আমাদের নেওয়ার জন্য নির্দেশ আছে। কৃষক তালিকা করছি ইতিমধ্যেই, আমরা 1,42,973 জন কৃষকের তালিকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে জমা দেওয়া হয়েছে এবং আমাদের তালিকায় তৈরি কার্যক্রম চলমান আছে। শিউলি রোজা, মাই টিভি নিউজ ডেস্ক। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা এবং twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।